হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। আমরা যেটা পড়াচ্ছিলাম যে অষ্টম শ্রেণীর আলো চ্যাপ্টারটা, তো সেখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে কতগুলো ঘটনা যেটা আমরা পর্যবেক্ষণ করে থাকি সেইগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং সেই ব্যাখ্যাটাকে খুঁজতে গিয়ে আমরা দেখব যে সেই ঘটনাটা ঘটছে প্রকৃতপক্ষে আলোর প্রতিসরণের দরুন, এবং সেই প্রতিসরণ সম্পর্কিত আরও কয়েকটা বিশেষ যে ঘটনা, যেমন কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যার জন্যই কিন্তু ঘটতে দেখি। সেই সমস্ত ঘটনাগুলো কি কি, যেমন হচ্ছে কি আমরা সচরাচর দেখি যে কচু পাতার উপর যখন কোনো জলকণা পড়ে থাকতে দেখি সেটাকে কিন্তু চকচক করতে দেখি, কিংবা কোনো সময় যদি আমাদের কাঁচের টুকরো একটা ভেঙে যায় সেই কাঁচের টুকরোটাকে কিন্তু আমরা বেশি পরিমাণে যেন চকচক করতে দেখি, কিংবা আমাদের সামনে যদি একটা দামি রত্ন হীরক রাখা থাকে, যদিও আমরা হীরক দেখিনি আজ পর্যন্ত, সেই হীরকটাকে কিন্তু আমরা দেখবো যে সেটা বেশি যেন দ্যুতি সেখান থেকে বেরোচ্ছে। তো সেই রকম আরও কিছু ঘটনা যেগুলো আমরা সচরাচর আমরা নিজেরাই দেখে থাকি, সেই ঘটনাগুলোর মধ্যে হচ্ছে কি, আমরা যদি দেখি বালতির ভেতরে যদি কোনো বুদবুদ সৃষ্টি হয়েছে, তো সেই বুদবুদটা কিন্তু যে চকচক করতে দেখি, কিংবা আরও একটা কতগুলো প্রাকৃতিক ঘটনা নিয়ে আমরা সেগুলো আসবো ফিরে, সেইগুলো যেমন হচ্ছে কি মরিচিকা, কিংবা হচ্ছে কি শীতপ্রধান দেশে হচ্ছে কোনো জিনিসকে, কোনো যে লৌককে যখন দূরের দিকে চলে যাবে সেটাকে উল্টানো একটা আকৃতির ছবি দেখি। সেইগুলো কিছু প্রাকৃতিক ঘটনা আমরা পর্যবেক্ষণ যেমন করে থাকি, তেমন কিছু যে যার ঘটনার ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করব, এবং আমাদের সচরাচর ব্যবহারিক জীবনেও কিছু জিনিসগুলো ঘটতে দেখি। তো আমরা যখনই বিজ্ঞান পড়ছি, এই সমস্ত বিষয়গুলো যখনই আমাদের চোখের সামনে কোনো না কোনো সময় ঘটতে দেখব, আমরা চাইব কি সেইগুলোর ব্যাখ্যাটা দিতে, সঠিকভাবে খুঁজতে চেষ্টা করব ওর পেছনের মূল কারণটা কি, তবেই তো আমরা একজন যে বিজ্ঞানের ছাত্র বলে প্রমাণ পাব। কারণ কি, বিভিন্ন জিনিসগুলোকে যখনই আমরা তার কারণ খোঁজার চেষ্টা করব, আমাদের পর্যবেক্ষণ শক্তি কিন্তু বাড়তে থাকবে, আমাদের বুদ্ধির বিকাশ করতে থাকবে। তো সেই জন্যই কিন্তু প্রত্যেক বিজ্ঞান মনস্ক ছাত্রদেরকে তাদের প্রকৃতিটাকে ভালো করে পর্যবেক্ষণ করা উচিত। এই প্রকৃতি কিন্তু সমস্ত শক্তির বা সমস্ত যে উৎসাহের মূল জিনিস। বিভিন্ন সময়ের বিজ্ঞানীদেরকে যদি দেখি, তারা কিন্তু প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে, যেই সমস্ত ঘটনাগুলো হয়তো সচরাচর দেখে থাকে কিন্তু কেউ প্রশ্ন করে না, সেই প্রশ্ন না করা জিনিসগুলোকে নিয়ে তারা কিন্তু এগিয়েছে, এবং তারা পর্যবেক্ষণ করতে করতে তার সূত্র, তার উত্তর তারা খুঁজে পেয়েছে। এইভাবেই তো বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে। তো আমরাও সেই রকম আমাদের বিজ্ঞান যে সন্ধিৎসু মনোভাব নিয়েই কিন্তু আমরা হচ্ছে পড়াশোনাগুলো চালিয়ে যাব, আমাদের প্রকৃতিকে পর্যবেক্ষণ করব, মহাকাশকে পর্যবেক্ষণ করব, সেখান থেকে আমরা নতুন নতুন তথ্য খুঁজব। তো এই সমস্ত যে বিষয়গুলোর কথা বললাম, আমরা এইগুলোকে ব্যাখ্যা করব আলোর যে প্রতিসরণ ধর্মের জন্য। এবং আমরা যখন আগের ক্লাসে বা সপ্তম শ্রেণীতে প্রতিসরণ ব্যাপারটা জেনেছি, সেখানে আমরা প্রতিসরণ কাকে বলে জেনেছি, যে আলোক রশ্মি যখন দুটো ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে, আলোর সাপেক্ষে ভিন্ন ঘনত্বের, অর্থাৎ কোনোটা লঘু মাধ্যম বলে বলি, কোনোটাকে আবার ঘনমাধ্যম বলে। আলোর সাপেক্ষে আলোকীয় ঘনমাধ্যম, এখানে ঘনত্বের সঙ্গে কিন্তু এই আলোকীয় ঘনত্বের কোনো সম্পর্ক নেই। তো আমরা যেটা জেনেছি, এটা ধরো বলছি লঘু মাধ্যম, এবং এটাকে বলছি ধরো ঘন মাধ্যম। তো এই লঘু মাধ্যম থেকে আলোক রশ্মিটা যদি ঘন মাধ্যমের দিকে প্রবেশ করে, তখন আমরা কি জেনেছিলাম, যে সে অভিলম্বের দিকে বেঁকে আসে। এইটা একটা সূত্র হিসেবে আমরা পড়েছিলাম। অপর দিক থেকে সে যদি আলোক রশ্মিটা, আরেকটা ছবি বলছি, ঘন থেকে লঘুর দিকে যায়, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম, এইটা কি না দুই মাধ্যমের বিভেদ তল। আমরা ছবিটাকে সহজ করে আঁকার জন্য কিন্তু এইভাবে বিভেদ তলটাকে একটা রেখা দিয়ে এঁকেছি। বিভেদ তলটা প্রকৃতপক্ষে একটা যে 2 ডাইমেনশনাল একটা এরিয়াকে বোঝাবে। তো অপর দিকে আরেকটা ছবির কথা যদি বলি, যেখানে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, এবং দুই মাধ্যমের বিভেদ তলে এটা আছে অভিলম্ব, দুই মাধ্যমের বিভেদ তলের উপর একটা অভিলম্ব টেনেছে। এইখানে যদি পড়ে, সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এইটাও ঘটনাটা হচ্ছে, এটাও ঘটছে প্রতিসরণের দরুন। তো এখন আমরা এই যে দুই মাধ্যমের সাপেক্ষে
আলোক রশ্মি, যেটা একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি যখন আপতিত হয় তখন কিন্তু ওই মাধ্যমগুলোর প্রকৃতি এবং আলোর বর্ণের প্রকৃতির উপর ভিত্তি করে ওই মাধ্যমের একটা প্রতিসরাঙ্ক হয় আমরা জেনেছি। অর্থাৎ কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক? আলোক রশ্মিটা যে মাধ্যমে প্রবেশ করছে। আমরা যদি লঘু মাধ্যমটাকে 1 বলি, ঘনটাকে 2 বলি, তাহলে যখন আলোক রশ্মিটা লঘু থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করলো তখন এই প্রতিসরাঙ্কটা কার হবে না লঘু মাধ্যমের সাপেক্ষে এই ঘন মাধ্যমটার প্রতিসরাঙ্ক, অর্থাৎ 2 নম্বর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে প্রকাশ করা হয় আমরা জেনেছি যে 1 to 2। আবার এই যে আলোর গতি প্রকৃতি থেকে আমরা এই মাধ্যমে কোন মাধ্যমের প্রতিসরাঙ্কটা পাবো? এই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্কটা পাবো, অর্থাৎ 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্কটা আমরা এইখান থেকে পাবো 2 মাধ্যমের সাপেক্ষে। এখন আলোক রশ্মি আমরা জানি যদি এইখান থেকে এসে বাঁকা পথে আমাদের চোখে এসে পৌঁছায়, আমরা যদি এই পাশ থেকেও আবার আলোটাকে এইখানে সোর্স হিসাবে ব্যবহার করি তখনও কিন্তু আলোক রশ্মিটা আবার ঠিক এই পথে গিয়ে এই পথে ফিরে যাবে। এই যে ধর্মটাকে আমরা বলেছি যে আলোর প্রত্যাবর্তন নীতি, আলোক রশ্মি কিন্তু হচ্ছে এই প্রত্যাবর্তন নীতিটাকে মেনে সে চলে। তো সে যাই হোক, আলোক রশ্মির এই যে সাপেক্ষে 2 মাধ্যমের প্রতিসরাঙ্কগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি পরস্পরের অনন্য। μ1 2 সমান 1/μ21, তাহলে এইটা পরস্পরের অনন্য। তাহলে 2 মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্কটাকে আমরা এইভাবে কোনো একটা সাপেক্ষে কোনো একটা কিন্তু পরস্পরের অনন্য। তো আমরা এর আগের ক্লাসে যখন বলেছিলাম এই যে কোনো একটা মাধ্যমের যখন প্রতিসরাঙ্কের কথাটা বলছি, ধরো আমরা 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্কের কথাটা বলছি, তখন কিন্তু ওই প্রতিসরাঙ্কটা বলার সময় আমাদের যে এই μ2 মাধ্যমের প্রতিসরাঙ্কটা বলার সময় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে হবে। দুটো মাধ্যম যেন নির্দিষ্ট থাকতে হবে, অর্থাৎ বায়ু আছে তো বায়ুর সাপেক্ষে চলে, অর্থাৎ দুটো মাধ্যম নির্দিষ্ট থাকতে হবে। আবার নির্দিষ্ট বর্ণের রশ্মি, নির্দিষ্ট বর্ণের আলো হতে হবে। সেই কন্ডিশনগুলো হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কটা সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ কোনো একটা বিশেষ আলোর জন্য, বিশেষ রঙের আলোর জন্য দুটো নির্দিষ্ট মাধ্যমের মধ্যে আলোর প্রতিসরণের সময় কোনো একটা মাধ্যমের যে প্রতিসরাঙ্কটা আমরা নির্ণয় করে থাকি তখনই সেটা ধ্রুবক হবে। তো আমরা তো পড়েছি যে মিউ, আমরা যদি বলি মিউ অফ আর, অর্থাৎ লাল বর্ণের জন্য এই 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্কটা। তো সেটা আমরা যদি দেখি বেগুনি বর্ণের ক্ষেত্রে যে প্রতিসরাঙ্কটা 2 নম্বর মাধ্যম, বেগুনি রশ্মি ফেলছি, বেগুনি রশ্মি ফেললে ভায়োলেট তার যে প্রতিসরাঙ্কটা কিন্তু অনেকটা বেশি হবে। অর্থাৎ আলোক রশ্মির যে রং, আলোক রশ্মির আলোর যে বর্ণের আলোটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যেমন আমরা বলেছি যে আমরা যে 7 প্রকারের আলোটা সাদা আলোকে ভাঙলে আমরা পেয়ে থাকি, তার মধ্যে বেনিয়া সহ কলা রয়েছে, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এবং ওই তাদের মধ্যে লাল বর্ণের যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে থাকি ল্যামডা রেড, এটা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে বেগুনি বর্ণের যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়। তো এখন কি করে মিউ আরটা অর্থাৎ লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ প্রতিসরাঙ্কটা বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক থেকে অনেকটা কম হচ্ছে, তো এইটাকে ব্যাখ্যা আমরা যখন উঁচু ক্লাসে উঠবো সেখানে আমরা মিউর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আমরা যে জানবো, সেই সম্পর্ক থেকে আমরা কি দেখব যে এই রকম একটা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত একটা সম্পর্ক আমরা পাবো, যেখানে এই যে ল্যামডাটা হচ্ছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের এই জায়গাতে আমরা যদি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বসাই তাহলে যে মানটা পাবো সেটাকেই বলছি মিউ আর। এখন ল্যামডাটার রেডের মান যেহেতু বেশি, তাহলে কোনো একটা ভগ্নাংশের হরে এই মানটা থাকার জন্য এই মানটা তুলনামূলকভাবে কম হচ্ছে, অর্থাৎ ল্যামডা আর এর মান যা হবে, আমি যদি বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা বসাই তাহলে এই মানটা ছোট হচ্ছে এবং এই ভগ্নাংশটার হর ছোট হওয়ার জন্য কি হবে যে এই মানটা অনেকটাই বড় হবে। এই মানটা বড় হওয়ার অর্থ বেগুনি বর্ণের জন্য যে প্রতিসরাঙ্কটা সেটা অনেকটাই বেশি হবে। তো সেটা আমরা এর থিওরিটিক্যাল দিক যখন আমরা উঁচু ক্লাসে উঠব এই সম্পর্কটা কি করে আমরা পাচ্ছি, সেখানে আলোর দুটো যে বৈশিষ্ট্য,
আলোর একটা যে বৈশিষ্ট্য রয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো প্রকৃতপক্ষে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটার সঙ্গে যখন আমরা ওই মাধ্যমের কণাগুলোর অর্থাৎ মাধ্যমটার যে অণু বা পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণুর আণবিক জগতের বিক্রিয়াগুলো অর্থাৎ তাদের মধ্যে পরবর্তী ইন্টারাকশন বা স্ক্যাটারিংগুলোকে আমরা নেব, সেখান থেকে কিন্তু এই রিলেশনগুলো আমরা পাবো। তো সেটা জানার জন্য আমাদেরকে উঁচু ক্লাস পর্যন্ত ফিজিক্স বা সায়েন্স নিতে পড়তেই হবে, তবে এই সমস্ত বিষয়গুলো তোমরা আরও স্পষ্ট করে জানতে পারবে এবং তাদের ব্যাখ্যাগুলোও সহজতর হবে। তো সে যাই হোক, আমরা যেটা আজকে জানলাম যে প্রতিসরণের সময় যে প্রতিসরাঙ্কের মানটা যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে হয়, সঙ্গে সঙ্গে ধরো আমরা নির্দিষ্ট কোণের তরঙ্গ দৈর্ঘ্য নিয়েছি, দুটো নির্দিষ্ট মাধ্যমকে আমরা ধ্রুবক রেখেছি, তখন কি হচ্ছে, আলোক রশ্মি এই লঘু থেকে ঘনর দিকে যাওয়ার সময় অভিলম্বের দিকে বেঁকে আসছে। সঙ্গে সঙ্গে যদি উল্টো ঘটনাটা বলি, ঘন থেকে লঘুর দিকে যাওয়ার সময় আলোক রশ্মি নিচে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ প্রতিসরণ কোণটা বেশি হচ্ছে। তো এই যে প্রতিসরণের ব্যাপারটা যে মূল বিষয়বস্তু যেখানে আমরা নেব সেটা হচ্ছে কি, যে আলোক রশ্মি যখন বিশেষ করে এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, অর্থাৎ নিচেটাকে আমরা বলছি ঘন মাধ্যম, উপরেরটাকে বলছি আমরা লঘু মাধ্যম। তো সেই প্রতিসরণ সম্পর্কিত আরো একটা যে বিশেষ ঘটনা ঘটবে সেটাকে আমরা বলবো যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তারই জন্য কিন্তু এই সমস্ত বিষয়গুলো সংঘটিত হবে। তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা আমরা কি জিনিস সেটা এখন আমরা জানবো। তোমরা বলছি এইটা হচ্ছে একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, দুটো মাধ্যমের মাঝে বিভেদ তলটাকে আমরা একটা রেখা দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে বিভেদ তল। এখন এই বিভেদ তলে যদি আলোক রশ্মি যে ঘন থেকে লঘু থেকে গিয়ে পড়ছে, তখন আমরা কি জানি যে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই রশ্মিটা যেটা পড়ছিল, আপতন কোণ হচ্ছিল ঘন থেকে লঘু মাধ্যমে, থিটা ইনসিডেন্ট যেটা ছিল এটা, তাহলে থিটা যে রিফ্রাকশন কোণটা অনেকটাই বড় হবে। তো যদি আমি আলোক রশ্মির আপতন কোণটাকে আরো একটু বাড়িয়ে দিই, অর্থাৎ আরো একটু বেশি কোণে আমি ফেলালাম, থিটা I2 কোণে ফেলালাম, এটা I1 ছিল, তো তখন কি হবে, প্রতিসরণ কোণটা আরো একটু বড় হবে, প্রতিসরণ কোণটা আরো একটু বড় হবে, এই কোণটা হয়ে যাবে, তাহলে এইটাকে বলছি থিটা R2, আরো একটু বড় কোণে প্রতিষ্ঠিত হলো। এছাড়া আমি এখন বলছি এমন একটা আপতন কোণে ফেললাম আরো একটু বাড়িয়ে, ঘন মাধ্যমে আপতন কোণটা এমন একটা কোণ করলাম যে প্রতিসৃত হওয়ার সময় আলোক রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরিয়ে গেল। অর্থাৎ কি, এমন একটা কোণে ফেললাম যে প্রতিসরণ কোণটা কত হয়ে গেল না 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, ঘন মাধ্যমে একটা বিশেষ এমন কোণ থাকবে সেই দুটো মাধ্যমের উপর ভিত্তি করে, যেই কোণে ফেললে আলোক রশ্মিটা প্রতিসৃত হওয়ার সময় 90 ডিগ্রি কোণে প্রতিসৃত হবে, অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। ঘন মাধ্যমের ওই বিশেষ কোণটাকে বলা হচ্ছে কি সংকট কোণ। তাহলে এই সংকট কোণ, এখন এই সংকট কোণটা দুটো নির্দিষ্ট মাধ্যমের উপর ভিত্তি করে, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির উপর ভিত্তি করে এটা নির্দিষ্ট হবে। এখন আমরা যদি আলোক রশ্মিটাকে সংকট কোণের থেকেও বেশি কোণে ফেলাই ওই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদ তলে, তখন কি ঘটনা ঘটে না, আলোক রশ্মিটা এই যে কোণটা আমি বলছি এখন, এই থিটা ইনসিডেন্টটা গ্রেটার দেন হচ্ছে থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বা সংকট কোণের থেকেও বড়, তখন আলোক রশ্মির পুরো অংশটাই আবার সেই ঘন মাধ্যমেই ফিরে আসবে এবং কোনো অংশই আর বাইরে যাবে না। এই যে ঘটনাটাকে আমরা বলছি যে পূর্ণ প্রতিফলন, পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কেন আভ্যন্তরীণ না, পুরো ঘটনাটা অভ্যন্তরেই থেকে যাচ্ছে এবং পূর্ণ প্রতিফলন কারণ কি, যে আলোক রশ্মির সমস্ত অংশটাই প্রতিফলিত হয়ে ফিরে আসবে, সেই জন্য আমরা বেশি উজ্জ্বল ভাবে দেখব। আমরা সাধারণত যে পরিমাণ প্রতিফলন হয় বিভিন্ন জায়গা থেকে, যখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে কোনো জায়গায়, তখন কিন্তু আমরা বেশি পরিমাণে আলোকে দেখব, অর্থাৎ বেশি আলো আমরা প্রতিফলিত হতে দেখব। তো সেই জন্য আমাদের এখানে চকচক করবে। তো
তাহলে এই সমস্ত যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখব, তাহলে সেইগুলো প্রকৃতপক্ষে কিন্তু এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে বিভিন্ন আমরা দৃষ্টান্ত এগুলো বলবো। তাদের মধ্যে কিছু আমাদের জগতেই দেখি, প্রাকৃতিক জগতের মধ্যে দেখি, আমাদের ব্যবহারিক জগতেও দেখে থাকি। তো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে এবং ঘটার শর্তগুলো কি কি? তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, সংজ্ঞাটা যদি বলে যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিসৃত হওয়ার চেষ্টা করে এবং আলোকরশ্মি যদি ওই দুই মাধ্যমের সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আলোকরশ্মির পুরো অংশটাই আর দ্বিতীয় মাধ্যমে না গিয়ে প্রথম মাধ্যমেই ফিরে চলে আসে। এই যে ঘটনাটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার যে শর্ত দুটো কিন্তু রয়েছে। কোন কোন শর্তে আভ্যন্তরীণ প্রতিফলন যে পূর্ণ প্রতিফলনটা ঘটবে? তো আমরা যখন শুধু প্রতিফলন বলেছিলাম সেখানে তেমন কোনো শর্ত ছিল না, যে কোনো মাধ্যম থেকে এসে পড়বে সেই মাধ্যমে আবার ফিরে যাবে, সেক্ষেত্রে সেটার কোনো শর্ত ছিল না। এটা ছিল এমনি প্রতিফলন, এমনি যে প্রতিফলন। আর এক্ষেত্রে দুটো শর্ত অবশ্যই পালন করতে হবে। এক নম্বর শর্ত কি, আলোককে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলোকরশ্মিকে যেতে হবে। দ্বিতীয় কি, যে আলোকরশ্মিটা ওই ঘন মাধ্যমে সংকট কোণের থেকেও বেশি কোণে আপতিত হতে হবে। যে আপতন কোণটা হবে সেটা যেন সংকট কোণের থেকে বেশি কোণে হয়, তবেই এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা ঘটবে। তো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রেও সেই প্রতিফলনের নিয়ম, যেমন ইনসিডেন্ট অ্যাঙ্গেল সমান রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, সেইগুলো সব হবে। তো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন যে ঘটনাগুলো ঘটে থাকছে আমরা বলে আজকে আমরা ব্যাখ্যা করব, সেটা কিভাবে হচ্ছে আমরা একটার পর একটা আলোচনাটা এখানে করব। তোমরা নিশ্চয়ই তাহলে বুঝেছো। তো আমরা যে সবসময় বলছি ঘন থেকে লঘুর দিকে গেলেই ঘটবে, তাহলে উল্টো ঘটনার সময় কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব? একটা প্রশ্ন আমাদের মনে আসছে যে আলোকরশ্মি যদি লঘু থেকে ঘনের দিকে আসে তাহলে কি কখনো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে? ধরো আলোকরশ্মি, এটা আমি বলছি লঘু মাধ্যম, যদি এটা হচ্ছে ঘন মাধ্যম, দুই মাধ্যমের বিভেদ তলের উপর এসব পড়ছে। তো লঘু থেকে ঘনের দিকে যাওয়ার সময় আমরা তো জানি সে অভিলম্বের দিকে বেঁকে যায়, সে কখনো বিভেদ তলের দিকে যাবে না। তো সেই জন্য কি হচ্ছে কি, লঘুর মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোকরশ্মি প্রতিসরণের সময় কখনোই কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে না। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল, অর্থাৎ আলোকরশ্মি যদি লঘু থেকে ঘনের দিকে যায় তখন কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে? তো উত্তরটা হবে কি না। তো এখন চলে আসছি আমরা একটার পর একটা যে ঘটনাগুলোর ব্যাখ্যা আমরা করব বলেছিলাম, সেটা কি, যে কচু পাতার জলবিন্দুগুলো চকচক করে। এক নম্বর যে আলোচনাটা কচু পাতাতে যেটা ঘটতে থাকে। তো এই কচু পাতা যখন আমরা বলছি এটা পাতার উপর একটা জলকণা থাকে, তো আমরা জানি সেই জলকণাটার আকৃতি কিন্তু একটু ডিম্বাকৃতি হয়। তাহলে এইটা হচ্ছে জলকণা, আর চারপাশে কি রয়েছে, বায়ু মাধ্যম। তাহলে কেন এই যে কচু পাতা, এটা ধরো বলছি এটা কচু পাতা, তো এই জলকণাটার যে আকৃতি কেন এরকম ডিম্বাকৃতি হয়, তার পেছনের মূল কারণগুলো, বিজ্ঞানসম্মত কারণ হচ্ছে কিনা সারফেস টেনশন। সারফেস টেনশন বা কি বলছি বাংলাতে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের জন্যই কি হয়, যে কোনো জলের বিন্দু কিন্তু সবসময় তার পৃষ্ঠটাকে ছোট করতে চায়, অর্থাৎ সে গোলাকার আকার ধারণ করতে চায়। কিন্তু এই গোলাকার আকার ধারণের সঙ্গে সঙ্গে যখন অভিকর্ষ বলটা এখানে কার্যকরী হয়, এই দুটোর মিলিত ফলে কিন্তু এটা ডিম্বাকৃতি আকৃতি ধারণ করে। তো সেটা আমাদের এখানে আলোচনার বস্তু নয়, আমাদের এখানে দেখতে হবে যে আলোটা কেন চকচক করছে। তাহলে যখন এই যে মাধ্যম যে অংশগুলো এখানে কি রয়েছে, বায়ু, আর এটা একটা জল। তাহলে আলোকরশ্মি যখন কোনো একটা জল মাধ্যমে প্রবেশ করছে, ঘন থেকে লঘু থেকে ঘন, বায়ু থেকে যখন জলে প্রবেশ করছে, সে অভিলম্বের দিকে বেঁকে আসবে। আবার যখন এখান থেকে সে আবার যাচ্ছে, অভিলম্ব থেকে সে বায়ু ঘন থেকে লঘুর দিকে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন কোনো আলোকরশ্মি যখন জলকণার মধ্যে প্রবেশ করে গেছে, এই জলকণাটার বিশেষ আকৃতির জন্য কি হচ্ছে, যে এই তলে কি হচ্ছে, আলোকরশ্মিটা সংকট কোণের থেকে, যে এই জল এবং বায়ু সাপেক্ষে জলের যে সংকট কোণটা, যেটা সেই সংকট কোণের থেকে বেশি কোণে যখনই আপতিত হচ্ছে এই যে জায়গাতে, এই যে জায়গার যে কোণটাকে আমরা বলছি যে থিটা ইনসিডেন্ট, এই কোণটা কি হচ্ছে, যে এই জলের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে জলের যে সংকট কোণ, সেইটার থেকে যখন বেশি কোণে পড়ার ফলে
কিন্তু ওর মধ্যে আলোক রশ্মিটার পূর্ণ প্রতিফলন ঘটে গিয়ে থাকছে। তো আমরা যখনই এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যখন সেই প্রতিফলিত রশ্মিটাকে আমরা দেখে থাকবো, তো এই রশ্মিটা যেটা হচ্ছে এটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই রশ্মিটাকে যদি আমাদের চোখে এসে পড়ে তো এটার জন্য আমরা কিন্তু বেশি চকচক করতে দেখব। তো এইভাবে যে কচু পাতার জলকণাগুলো আমরা চকচক করতে দেখি। ঠিক একই রকম ভাবে ভাঙা কাঁচের যে টুকরো যেটা বলছি, ভাঙা কাঁচের টুকরোতে কি হচ্ছে, একটা ধরো কাঁচ নিয়েছি, কাঁচ ভাঙার টুকরোতে যখনই কোনো জায়গায় সেই ফাটল সৃষ্টি হচ্ছে, সেই ফাটলের মধ্যে কিন্তু বায়ু ঢুকে যাচ্ছে। সেই ফাটলযুক্ত অংশে বায়ু থাকার জন্য বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে কিংবা কাঁচের ভেতর থেকে অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন আলোক রশ্মি এই বায়ুতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, তখন সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে গিয়েই হয়তো কোনো বিশেষ তলে সেখানে কিছু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে দিচ্ছে। তো সেই তলটা থেকে রশ্মিগুলো আমরা বেশি বেশি করে দেখতে পাবো, তখনই কিন্তু ওই ভাঙা কাঁচের অংশটাকে আমরা জল জল করতে বেশি দেখব। সেই রকম ভাবে এই যে জলের ভেতরে সৃষ্টি হওয়া কোনো বুদবুদ, সেক্ষেত্রেও যখন আমরা দেখব জল ভেতর কোনো বুদবুদ সৃষ্টি হয়েছে, তাহলে বাইরে হচ্ছে ঘন মাধ্যম জল রয়েছে, এটা হচ্ছে বায়ু লঘু মাধ্যম। কোনো আলোক রশ্মি যখন এই ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, যাওয়ার সময় ওর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে কিন্তু সে বেরিয়ে যাচ্ছে এই বিশেষ আকৃতির জন্য, বায়ুকণাটার বিশেষ আকৃতির জন্য। তাহলে ঘন মাধ্যম থেকে যাওয়া রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাচ্ছে, এবং সেই রশ্মিটাকে যদি আমরা দেখে থাকি তাহলে সেই যে কণাটাকে আমরা চকচক করতে দেখব। যে সমস্ত রশ্মিগুলো সব ওই বায়ুকণার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে আলোক রশ্মিগুলো, তাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাচ্ছে। যখনই আমরা সেই রশ্মিগুলোকে দেখি তো এই বায়ুকণাটাকে চকচক করে দেখাবে। তাহলে বাইরে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় এইখানে ঘটবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই রকম কতগুলো যে ঘটনাগুলো আমরা ব্যবহারিক জগতে সচরাচর দেখে থাকি, সেইগুলো কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন সংঘটিত হওয়া ঘটনা। তো এরপরে আমরা প্রাকৃতিকভাবে সৃষ্ট হওয়া কতগুলো এমন বিশেষ ঘটনা যেইগুলো কি করে না আমাদেরকে বিভ্রান্ত তৈরি করে আমাদের মনে, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেটা হচ্ছে কি আমরা বলবো যে মরীচিকা। তাহলে আমাদের আজকের এখন আলোচনার বিষয় হচ্ছে কি যে মরীচিকা। তো মরীচিকাটা আমরা সচরাচর কোথায় দেখে থাকি না মরুভূমি অঞ্চলে। মরুভূমিতে অঞ্চলে কি ঘটনাটা থাকে কোনো জায়গায়, তাহলে মরীচিকা কি না আমরা যখন কোনো মরুভূমিতে ঘুরতে যাই বা থাকি, সেখানে কি হয় কোনো একটা গাছের কোনো একটা দূরবর্তী বস্তু, সেখানে মরুভূমির এইটা যদি বালি অঞ্চল হয় তার উপরের বায়ু স্তরগুলো কি ধীরে ধীরে বায়ু স্তরগুলো যেভাবে থাকে, নিচের দিকের স্তরগুলো কিন্তু বেশি গরম হয়, বেশি গরম থাকে, এবং অর্থাৎ এইগুলো হচ্ছে কি লঘু মাধ্যম। তুলনামূলকভাবে উপরের দিকের গুলো হচ্ছে ঠান্ডা বায়ু থাকে। ঠান্ডা বায়ু মানে কি হচ্ছে যেটা হচ্ছে ঘন মাধ্যম। তো দূরবর্তী কোনো অঞ্চল থেকে অবস্থিত যদি কোনো একটা জায়গায় কোনো একটা গাছ রয়েছে, সেই যে গাছের কোনো যে থেকে আগত রশ্মিগুলো কি হবে, এই যে ঘন থেকে লঘুর দিকে আসছে উপরের দিকের স্তরগুলো, এইভাবে যে বায়ুগুলো স্তর স্তর হয়ে রয়েছে, আমরা সেই বায়ুর ঘনত্বের স্তরটাকে বোঝানোর জন্য এইভাবে কিন্তু এঁকেছি। তো বায়ু কিন্তু এইভাবে কোনো বিচ্ছিন্নভাবে, বায়ু কিন্তু এই কোনো রকমভাবে বিচ্ছিন্নভাবে নেই। সেই বিচ্ছিন্নভাবে না থাকার জন্য কি হচ্ছে, তো আলোক রশ্মি মরুভূমি অঞ্চলে কি হচ্ছে ব্যাপারটা বললাম যে বায়ু যে স্তরগুলো এইভাবে কিন্তু বিচ্ছিন্ন নয়, তো কন্টিনিউয়াস ওয়েতে বায়ু রয়েছে, কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে এইভাবে আঁকলাম। তো নিচের দিকের স্তরগুলো তো হচ্ছে লঘু। তো কোনো একটা দূরবর্তী অঞ্চল থেকে যখন কোনো একটা গাছের থেকে যখন আলোক রশ্মিগুলো আসছে, এই ঘন থেকে লঘুর দিকে আসছে, ঘন থেকে লঘুর দিকে আসার সময় কি হচ্ছে আলোক রশ্মিগুলো অভিলম্ব থেকে ঘন থেকে লঘুর দিকে আসছে, অভিলম্ব থেকে সে দূরে সরে যাবে। আবার এই স্তরে ধরে এখানে পড়ছে, এখান থেকে আর একটু দূরে সরে যাবে। তো এইভাবে কন্টিনিউয়াস ওয়েতে আলোক রশ্মিগুলো দূরে সরতে সরতে এমন একটা সময় আসবে যেখানে সরতে সরতে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে এমনভাবে দূরে সরলো যেটা করে পরের স্তরে যখন পড়তে যাবে সেই কোণে, সেখানে কিন্তু দুই মাধ্যমের বিভেদ তল থেকে সংকট কোণের থেকে বেশি কোণে যদি পড়ে যায়, তখন আলোক রশ্মিটা কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যাবে।
তো সেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যাওয়ার পরে আলোক রশ্মিটাকে আমরা যদি দেখি দূরবর্তী কোনো জায়গা থেকে কোনো দর্শক যখন দেখবে, সেই আলো সেই আঁকা বাঁকা পথকে সে কিন্তু আমাদের চোখ যে অনুসরণ করতে পারবে না, সেই রশ্মিটাকে সে কিন্তু সোজা দেখবে এবং সে তখন ওই যে গাছের একটা উল্টানো আকৃতির ছবি সে কিন্তু দেখতে পাবে। এবং যে সেই যে গাছের ছবিটা যখনই এই যে মরুভূমির অঞ্চলের বায়ু স্তরগুলো যখন উষ্ণতার সঙ্গে সঙ্গে তাদের ঘনত্বের পরিবর্তন ঘটায়, সেই ঘনত্বের পরিবর্তন ঘটালে কি হবে, তাদের প্রতিসরাঙ্কের সবসময় পরিবর্তন ঘটতে থাকবে। প্রতিসরাঙ্কের পরিবর্তনের দরুন কি হবে, এই যে গাছটা এখানে কিন্তু কম্পিত হতে দেখা যাবে। অর্থাৎ সেই যে ছবিটা যে এখানে প্রতিবিম্বটা প্রকৃতপক্ষে এটা তৈরি হচ্ছে, এটা কি অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। এই অসৎ প্রতিবিম্বটা যখন কম্পিত হতে দেখবে, তখন দর্শক যে দেখছে মরুভূমি অঞ্চলে কোনো যে পর্যটক, সে ভাববে যে ওইখানে নিশ্চয়ই কোনো জলাশয় রয়েছে, সেই জলাশয়ের জলে এই গাছের ছায়াটা পড়ে সেটা কম্পিত হচ্ছে। তখন কিন্তু সেই দর্শক ওই দিকে ধাবিত হবে, ওখানে গিয়ে যখন দেখবে ওখানে কিন্তু কোনো কিন্তু জলাশয় নেই। তো এইভাবে কিন্তু মরুভূমিতে বিচরণকারী মানুষেরা কিন্তু এভাবে ভ্রমিত হয়ে যায়, যে ওটাই হচ্ছে মরীচিকা। এই যে ভ্রমিত হয়ে যাওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে মরীচিকা। অর্থাৎ ওইখানে কোনো সে মরুদ্যান আছে খোঁজ করতে গিয়ে সেখানে কিছুই পাবে না। এইভাবে কিন্তু মরুভূমির মরীচিকাটা সৃষ্টি হয় দুটো কারণের জন্য। এক হচ্ছে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলনের জন্য। তাহলে আমাদের উত্তরটা যখনই লিখতে যাব, তো আমাদের উত্তরের মধ্যে কিন্তু এই কথাটা অবশ্যই যেন থেকে থাকে। তো আলোক রশ্মির এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন সংঘটিত হয় একটা প্রাকৃতিক ঘটনা হচ্ছে কি মরুভূমির মরীচিকা। তো সেখানে ধীরে ধীরে আমরা কোনটা ঘন মাধ্যম কোনটা লঘু মাধ্যম বোঝাবো, কখন সংকট কোণের থেকে বেশি কোণে পড়ছে আমরা দেখাবো। সংকট কোণের থেকে বেশি কোণে পড়ার ফলেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে গেল, কিন্তু আমরা যখন দেখব সরল পথে। তো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন ঘটনা আমরা মরুভূমিতে না গিয়েও আমরা কোনো রৌদ্রকরোজ্জ্বল দিনে, গ্রীষ্মের প্রখর রৌদ্রের দিনে আমরা পিচ রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করব, তো সেখানেও কিন্তু আমরা দূরে কিন্তু যেন যে পিচ রাস্তাটাকে আমরা জলজল করতে দেখবো, ওটাও প্রকৃতপক্ষে একটা কিন্তু মরীচিকার যে মতোই, যে আমরা যখন সেখানে গিয়ে পৌঁছে যাব আবার কিন্তু সেই যে জলীয় ভাবটা কিন্তু আর থাকছে না। তো সেটাও কিন্তু প্রকৃতপক্ষে একটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন সংঘটিত হয় একটা ঘটনা। তো ঠিক এই একই ধরনের ঘটনার উপর ভিত্তি করে যে অর্থাৎ এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর ভিত্তি করে আরো একটা ঘটনা শীত প্রধান দেশে ঘটতে দেখা যায়। শীত প্রধান দেশে, সেই শীত প্রধান দেশে কি হয়, যখন কোনো জায়গায় সমুদ্র তলে কোনো একটা জাহাজ ধরো ছেড়ে বহুদূর চলে গেছে, শীত প্রধান দেশে শীতের দিনে, শীত প্রধান দেশে সবসময় শীত, তো জলের স্তরের উপরটা সাধারণত একটু উষ্ণ থাকে। জলের স্তর, এটা ধরো আমরা জলীয় সমুদ্র বলছি, জলের উপর, এই জলের উপরের যে বায়ু স্তরগুলো এইগুলো তুলনামূলকভাবে একটু উষ্ণ হওয়ার জন্য এগুলো হয়ে থাকে লঘু মাধ্যম। অপরদিকে উপরের দিকে বায়ু স্তরগুলো থাকবে কি হচ্ছে যে সেগুলো হচ্ছে কি না হবে ঘন মাধ্যম। তো আলোক রশ্মিগুলো যখন এই যে শীত প্রধান দেশের কথা বলছি, কোনো সমুদ্রে জলের উপরিতলে শীতের দেশে এখানে তুলনামূলকভাবে উষ্ণ হওয়ার জন্য জলের স্তরগুলো বা জলের উপরের যে বায়ু স্তরগুলো, এই যে বায়ু স্তর, এটা জল, এটা আমরা জল, এই জলের উপরে যে বায়ু স্তর এইগুলো হচ্ছে বায়ু স্তর। এই বায়ু স্তরগুলো জলের উপরের দিকের গুলো লঘু, তুলনামূলকভাবে উপরের দিকের গুলো ঘন। তো কোনো একটা জাহাজ যখন জেটি থেকে ছেড়ে ধীরে ধীরে দূরের দিকে চলে গেছে, এইখানে ধরো যে জাহাজটা চলে গেছে, এই জাহাজ থেকে যে রশ্মিগুলো যেগুলো উপরের দিকে ছড়িয়ে যাচ্ছিল, সেই রশ্মিগুলো প্রকৃতপক্ষে যে লঘু থেকে ঘনর দিকে ধীরে ধীরে যাওয়ার সময়, তো লঘুর দিকে ঘনর দিকে যাবে। তো আমাদের ছবিটা একটু ভুল হয়েছে, শীতের দিনে কি হবে কিন্তু যে এইটা কিন্তু হবে তুলনামূলকভাবে এইটা হবে ঘন মাধ্যম, এইটা হবে কিন্তু লঘু মাধ্যম। উপরের স্তরটা একটু গরম রয়েছে, এই যে শীতের দিনে জলাশয়ের উপর স্তরটা তুলনামূলকভাবে ঠান্ডা হওয়ার জন্য এটা হবে ঘন ঘন, তাহলে তুলনামূলকভাবে ঠান্ডা, এটা হচ্ছে গরম, তাহলে গরম হওয়ার জন্য লঘু। তাহলে এই যে কোনো একটা জাহাজ থেকে
যখন অপসারী রশ্মিগুলো ছড়াতে থাকবে, ঘন থেকে লঘুর দিকে যাবে, ঘন থেকে লঘুর দিকে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরতে থাকবে। তো এইভাবে আলোক রশ্মিগুলো যখন এই ঘনতর মাধ্যম থেকে ধীরে ধীরে লঘুতর মাধ্যমের দিকে যাবে, তো তাদের কি হবে, সংকট কোণে থেকে বেশি কোণে পড়ে যাবে এবং তারা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ঘুরে চলে আসবে। তাহলে শীত প্রধান দেশে শীতের দিনে কি হয়, তাহলে সমুদ্রের উপরিস্থলের বায়ুগুলো তুলনামূলকভাবে ঠান্ডা, উপরের দিকের বায়ুগুলো তুলনামূলকভাবে গরম থাকে। তো সেই উপরের স্তরের বায়ুগুলো কি হচ্ছে, লঘু স্তর, লঘু মাধ্যম স্তর। আর দূরবর্তী কোনো জাহাজ থেকে যখন সেটা জেটি ছেড়ে বেরিয়ে গেছে, সেই জাহাজ থেকে যে রশ্মিগুলো, ধরো ঊর্ধ্বগামী রশ্মিগুলো কি হচ্ছে, এই যে ঊর্ধ্বগামী রশ্মিগুলো কি হচ্ছে, ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে। এই যাওয়ার সময় কি হবে, কোনো একটা বিশেষ জায়গায় সংকট কোণে থেকে যেতে যেতে যখন সংকট কোণে থেকে বেশি কোণে পড়ে গেল, তো তখন কি হবে, যে থিটা সি থেকে বেশি কোণে পড়ে গেল যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা, থিটা আই যে কোণে পড়েছে, তখন তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। কিন্তু এইখানে দাঁড়িয়ে থাকা কোনো দর্শক কি দেখবে, সে সোজাসুজি যখন দেখবে, সে দেখবে যে নৌকার উল্টানো ছবিটাকে সে কিন্তু দেখতে থাকবে। তো এইভাবে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা শীত প্রধান দেশে কোনো দর্শক যে জেটি থেকে দেখবে একটা জাহাজ ছেড়ে চলে যাওয়ার পর ধীরে 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 হঠাৎ করে জাহাজটা উল্টে গেল, আকাশে ভাসছে, তার পেছনের মূল কারণগুলো এটা হচ্ছে কিন্তু এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো সেখানে কিন্তু যে মরীচিকাতে যেভাবে নিচের দিকের বায়ুস্তরগুলো লঘু থাকে, উপরের দিকের গুলো ঘন থাকে, এখানে ঠিক হচ্ছে তার উল্টোটা, নিচের দিকের বায়ুস্তরগুলো ঘন, উপরের দিকের বায়ুস্তরগুলো হয় লঘু। এক্ষেত্রে এই জাহাজ থেকে আগত রশ্মিগুলো কি হয়, যে ঘন থেকে লঘুর দিকে যাওয়ার সময় ধীরে ধীরে সত্যি সত্যি কি হয়, সংকট কোণের থেকে বেশি কোণে পড়ার জন্যই তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলোকে তোমরা আরেকবার ভালো করে পড়বে, নিজেদের মতো করে ছোট্ট করে নোট তৈরি করবে, যেটা পরীক্ষাতে তোমরা লিখতে পারবে, সহজে কাউকে বোঝাতে পারবে, তখনই তোমাদের পড়াটা কমপ্লিট হবে। এবং এই ভিডিওটা তোমরা আরেকবার দেখবে, কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটা কমেন্ট করে জানাবে।